Welcome back to my channel, Uncut Shauli. 20th November 2025 আমরা গিয়েছিলাম নওরা রামকৃষ্ণ মিশনে। ছিল একটি ভক্ত সম্মেলন। সারা দিনটা কাটলো সেখানে এবং সেই দিনেরই অভিজ্ঞতা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব। বহু আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি চলছিল। অবশেষে চলে এলো সেই 28th নভেম্বর 2025। ভোর তখন 5:30। আমরা ভোর রওনা দিয়েছিলাম, কারণ ওখানে পৌঁছানোর সময়টা ছিল সকাল 7:30। এখান থেকে মোটামুটি 36 থেকে 37 কিলোমিটারের একটা রাস্তা। যেতে সময় লাগবে এরকম ভেবেই আমরা ভোর রওনা দিলাম। বেশ মাসখানেকের প্রস্তুতি। সেদিনের বিশেষ আকর্ষণ ছিলেন পরম পূজনীয় স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজজি। ওনার বক্তব্য শোনার জন্য আমরা সকলেই অপেক্ষা করে থাকি। আমরা রেগুলার ইউটিউবে ওনার বক্তব্য শুনি, কিন্তু ওনাকে সামনে থেকে দেখতে পাবো এবং ওনার বক্তব্য সামনে থেকে শুনতে পাবো, এটা ভেবেই মনটা একেবারে আনন্দে ভরে যাচ্ছিল। যাই হোক, দীর্ঘ অপেক্ষার পর আবার উনি ভারতবর্ষে এলেন এবং সামনে থেকে আমরা ওনার বক্তব্য শুনতে পেলাম, ওনার আশীর্বাদ পেলাম। এর থেকে বড় প্রাপ্তি আর কী বা হতে পারে। যাই হোক, সেদিন ভোরবেলার রাস্তা খুব সুন্দর ছিল। আসলে ভোরবেলার রাস্তা ভালোই লাগে, কারণ একদম ফাঁকা ফাঁকা থাকে। সেই জন্য আমরা ভোরবেলার জার্নিটা ভীষণ উপভোগ করি। আসলে খুব ছোট্টবেলা থেকেই রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমাদের যোগাযোগটা খুবই ঘনিষ্ঠ। আমার মা, আমার বাবা, আমার মাসি, মামারা সবাই রামকৃষ্ণ মিশনে দীক্ষিত। কিন্তু না, আমি কিন্তু রামকৃষ্ণ মিশনে দীক্ষিত নই। যাই হোক, তবুও আমার রামকৃষ্ণ মিশনের প্রতি একটা অমোঘ টান। আসল কথা, আমার মনে হয় ছোটবেলার প্রভাবটা মানুষের জীবনে খুব বড় একটা রোল প্লে করে। যাই হোক, অনেক তো হলো নিজের কথা। এবার একটু এই যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা প্রসঙ্গেই আসি। আমরা আস্তে আস্তে এগিয়ে চলছিলাম অপূর্ব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। চতুর্দিকে একদম খোলা পরিবেশ, মানে প্রচুর গাছপালা, ছোট 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 চাষের জমি। আসল কথা, যারা তোমরা ওই দিকটা গেছো, মানে ভাঙড়ের দিকটা, রুবি ঠিক ক্রস করে আমরা যে রাস্তাটা ধরি, সেই রাস্তাটা দিয়েই আমরা এখন যাচ্ছি এবং সকালবেলার দৃশ্যটা সত্যি অপূর্ব। তার সাথে আবার যুক্ত হয়েছিল, মানে অ্যাড হয়েছিল এই সূর্যি মামার দেখা পাওয়া। অপূর্ব সুন্দর সেদিন সানরাইজ দেখলাম। আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছিলাম আমরা আমাদের গন্তব্যের দিকে। প্রত্যেক দিনের কাজের চাপে আমরা একেবারে সবাই নিষ্পেষিত। তার মধ্যে এমন একটা দিন পেলে বড্ড ভালো লাগে। আমার মনে হয় তোমরাও এইরকম একটা দিন পেলে ভীষণ এনজয় করো। এই যে 28th নভেম্বরের প্রস্তুতি আমি মানসিকভাবে অনেক দিন আগে থেকে নিচ্ছিলাম, সেটা তোমাদের সাথে আমি শেয়ারও করলাম। তো দেখতে দেখতে 20th নভেম্বর এসেও গেল, আবার পেরিয়েও গেল। যাই হোক, সকালবেলা বেরিয়েছি, চা খাবো না তা তো হয় না। তো গরম গরম চা আমরা সেদিনকে খেলাম, তবে চায়ে চিনি বড্ড বেশি ছিল। ওদিকের মানুষ বোধহয় একটু চায়ে চিনি বেশি খায়। আমরা
শহুরে মানুষরা ওই সুগারের ভয় বোধহয় চায় চিনি কম খাই। যাই হোক, চা খেয়ে আবার আমরা রওনা দিলাম গন্তব্যের দিকে। চলেই এসেছি। আসল কথা কি জানো, এত প্রাকৃতিক দৃশ্য তোমাদের না দেখিয়ে পারলাম না। এই যে আর 2 কিলোমিটার বাকি। এইবারের যে রাস্তাটা ছিল একেবারেই বলা যেতে পারে মেঠো পথ। হ্যাঁ, মাঝখানে একটা পিচের রাস্তা আছে নিশ্চয়ই, কিন্তু চতুর্দিকটা একদম মানে গাছপালা ভর্তি। বলা যেতে পারে ছোট করে একটা মানে একদম প্রাকৃতিক পরিবেশে ঘেরা একটা জায়গার দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আসল কথা, এতটাই ভালো লাগছিল সেদিনকের প্রাকৃতিক পরিবেশটা, সেই জন্য আমি ভাবলাম যে তোমাদের জন্য যতটুকু আমি সংগ্রহ করতে পেরেছি, মানে ভিডিও করতে পেরেছি, ততটুকুই তোমাদের জন্য রাখি। যাই হোক, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নওরা রামকৃষ্ণ মিশন। হ্যাঁ, সকালবেলাটা একটু তো ভিড় ছিলই ওখানে, সবাই তখন আসছিলেন এবং রামকৃষ্ণ মিশনের ব্যবস্থাও অপূর্ব ছিল। যারা গাড়ির বাহক ছিলেন তাদের জন্য ব্রেকফাস্টের জন্য প্যাকেট ছিল, আর আমরাও আস্তে আস্তে মিশনের ভেতরে রওনা দিলাম। প্রথমেই আমাদের বরণ করে নেওয়া হচ্ছিল। খুব সুন্দর মুহূর্ত, এইসব মুহূর্ত ভোলার নয়। ভীষণ ভীষণ ভালো লাগছিল। ওনাদের আন্তরিকতা সত্যি উল্লেখযোগ্য ছিল। সত্যি আমাদের এই ব্যস্ততম জীবনে এইরকম একটা সকাল পাওয়া প্রায় দুর্লভ। গুড মর্নিং করো। আমরা মন্দির দর্শন করে চলে এলাম ব্রেকফাস্টের জায়গায়। বিশাল একটি হলঘর এবং সেখানে ছিল অসাধারণ ব্রেকফাস্টের ব্যবস্থা। দেখো বন্ধুরা, এখানেই সিঙ্গারা তৈরি হচ্ছে। দারুণ সুন্দর ফুলকপি আর আলু দিয়ে সিঙ্গারা। এমন সিঙ্গারা আমি বহু বছর পরে খেলাম। অসাধারণ তার স্বাদ। আর তার সঙ্গে ছিল মুড়ি। মুড়িটা অবশ্য অপশনাল ছিল, কেউ চাইলে নিতে পারো আবার নাও নিতে পারো। মুড়ি, সিঙ্গারা, জিলিপি, চা, এর থেকে ভালো ব্রেকফাস্ট আর হতে পারে না।
এইবার চলে এলাম সেই মাঠে, যেই মাঠে বিশাল বড় ব্যবস্থা করা হয়েছে এই ভক্ত সম্মেলনে যারা উপস্থিত আছেন তাদের বসার জন্য। অনেক অনেক সারি সারি চেয়ার পাতা। আমরা যারা আজকে দিনের বেশ কয়েকটা ঘন্টা ওখানে কাটাবো তাদের জন্যই বসার ব্যবস্থা করা হয়েছে। অসাধারণ সেই পরিবেশ। এখন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মুহূর্তটি শুরু হচ্ছে, তারপরে বৈদিক মন্ত্রোচ্চারণ। জয় বিশ্বাস হয়ে গেলে আর ভয় নাই। মনিরামপুর ভক্ত, আচ্ছা গুরু কি প্রয়োজন? শ্রীরামকৃষ্ণ, অনেকের প্রয়োজন আছে, তবে গুরু বাক্যে বিশ্বাস করতে হয়। গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয়। তাই বৈষ্ণবেরা বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব। তার নাম সর্বদাই করতে হয়। কলিতে নাম মাহাত্ম্য, অন্নগত প্রাণ, তাই যোগ হয় না। তার নাম করে হাততালি দিলে পাখি পালিয়ে যায়। সৎসঙ্গ সর্বদাই। শ্রী শ্রী মা একদিন ঠাকুরের পদসেবা করতে করতে তাকে জিজ্ঞাসা করলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? তার উত্তরে ঠাকুর বললেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন ও এখন নববতে আছেন, আর তিনিই এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ের রূপ বলে তোমার সর্বদা সত্য সত্য দেখতে পায়। আর 1279 সালের 24শে জ্যৈষ্ঠ সে ফলারানী কালী পূজার দিন ঠাকুর মাকে নিজের ঘরে গোপনে অতি যত্নে ষোড়শী রূপে পূজা করলেন। যখন নৈবেদ্য নিবেদন করে মন্ত্র উচ্চারণ করলেন, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মা ত্রিপুর সুন্দরী, সিদ্ধি দ্বার উন্মুক্ত করো, মায়ের মন সমাধি রাজ্যে চলে গেলেন। ঠাকুর ও মন্ত্র উচ্চারণ করতে করতে গভীর সমাধিতে মগ্ন হলেন। সমাধিস্থ মা, সমাধিস্থ ঠাকুর। যখন সমাধি ভাঙল গভীর রাত্রি, ঠাকুর নিজেকে নিজের সাধনার ফল জপের মালা মায়ের চরণে সমর্পণ করে দিয়ে মায়ের মধ্যে সুপ্ত দেবীত্বকে জাগরিত করে জগতের করিবে এই লজ্জাকর আমূঢ় সন্তান জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই হে বীর সাহস অবলম্বন করো সদাপে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই বলো মূর্খ ভারতবাসী।
पक्षयो भुरुद्विपक्ष पक्षयो तुषारविन्द चक्षुषो प्रजामहि महेन्द्रयो समप्रवृत्ति कदा सदा शिवं भजाम्यहम् जल प्रवाह पावितस्थले कलेवलं व्यलम्बिता भुजङ्गलिङ्गमालिका तमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवं शिवम् जटाकटाह सम्भ्रम भ्रमं निलिम्ब निर्झरी विलोलवीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाटकट्ट पावके किशोर चन्द्रशेखरे रतिः प्रतीक्षणं मम धराधरेन्द्र नन्दिनी विलास बन्धु बन्धुरस्फुरद्दिगन्त सन्तति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदे क्वचिद्दिगम्बरे मनो विनोद मेतु वस्तुनि जटाभुजङ्ग पिङ्गल स्फुरत्फणामणि प्रभा कदम्ब कुङ्कुमद्रव प्रलिप्त दिग्वधूमुखे मदान्त सिन्धुरस्फुरत्व पुत्तरी মহারাজ নারায়ণী মা তাদের সবাইকে ভূমিষ্ঠ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে মঞ্চে উপস্থিত আছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দিব্যব্রতানন্দজি মহারাজ। মহারাজজিকে মহারাজ আসবেন একটু পরেই। মহারাজজিকেও আমার আন্তরিক ঘনিষ্ঠ প্রণাম জানাই। আশ্রমস্থ অন্যান্য পূজনীয় সন্ন্যাসী মহারাজদের আমার প্রণাম নিবেদন করি। এছাড়া উপস্থিত আছেন একটু আগে আমাদের এই আশ্রমের অধ্যক্ষ মহারাজ বলছিলেন এই মঠে যে যার টানে আপনারা শুধু নয় আমরাও সবাই এসেছি। আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় পূজনীয় শ্রীমৎ স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ, তাকেও আমার শ্রদ্ধা প্রণাম নমস্কার কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাই। আমরা একসঙ্গে এখানে যারা হয়েছি একটু আগেই আলোচনা করছিলাম, আমার মনে হয় এখন ধারণস্থানন্দজি আমাদের একটু পরবর্তীকালের মানুষ সামান্য, আর বাকি সবাই আমরা আসলে একই রামকৃষ্ণ সঙ্গে একই ভগবানের কৃপায় মায়ের কৃপায় এইভাবেই একই সঙ্গে যাত্রা। আরেকজন আছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী তত্ত্বসারানন্দজি মহারাজ, এখন আমাদের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ। তিনি অত্যন্ত গুণী মহারাজ, আপনারা জানেন অতি পণ্ডিত, আমাদের সঙ্গের অত্যন্ত পণ্ডিত সাধুদের একজন। আমাদের সঙ্গে আছেন বরেশ্বরানন্দজি মহারাজ, আমাদের সরিষা মঠে আছেন আমাদের বন্ধু শ্রীশেন্দু মহারাজ আছেন। ওদিকে আমাদের কৃপাত্মানন্দজি নরেন্দ্রপুর আশ্রমে আছেন। বিশ্ববন্ধু মহারাজজি এর পাশে আছেন আমাদের দিনাজপুরে, উনি কিন্তু ফরেনার মহারাজ, আন্তর্জাতিক দুজন আন্তর্জাতিক মহারাজ। সর্বপ্রিয়ানন্দজি আছেন আর বিভাত্মানন্দজি, অসিত মহারাজজি দিনাজপুরের অধ্যক্ষ মহারাজজি আছেন। এদের সবাইকে, আর আমাদের এই মঠের অধ্যক্ষ তো আছেন যিনি বারবার বলছেন অত্যন্ত ছোট আয়োজন করেছেন, তার বড় আয়োজনটা কি সেটাকে আমার বুঝতে হবে। বেদান্ত সোসাইটি অফ নর্দার্ন ক্যালিফোর্নিয়া, স্বামী বিবেকানন্দ দুটো বেদান্ত সোসাইটি করেছিলেন। একটা এইখানে যে মহারাজ করেছিলেন স্যান ফ্রান্সিসকো, যেখানে ছিলেন নর্দার্ন ক্যালিফোর্নিয়া, আরেকটি নিউ ইয়র্কে। প্রথম করেছিলেন নিউ ইয়র্কে 1894, তার পরবর্তীকালে স্যান ফ্রান্সিসকোতে বেদান্ত সোসাইটি। এই দুটোই স্বামী বিবেকানন্দ নিজে করেছিলেন। সেইখানে স্বামী ত্রিগুণাতীতানন্দ সেই স্যান ফ্রান্সিসকো বেদান্ত সোসাইটি ছিলেন। পরবর্তীকালে তিনি কঠোর, খুব স্ট্রং ডিসিপ্লিনেরিয়ান ছিলেন। যেমন উনি যারা ওর কাছে আশ্রিত তাদের বকতে উনি দ্বিধা করতেন না, খুব কড়া ভাষায় বকতেন, ডিসিপ্লিন করতেন। একজন আমেরিকান মহিলা লিখছেন স্বামী ইউ স্কোরড সো মাচ, উনি লিখছেন যে ম্যাডাম ইউ হ্যাভ টেকেন রেফিউজ ইন মি, আপনি আমার কাছে আশ্রয় নিয়েছেন। So it is my bounden duty to take you to the ocean of immortality and to throw you in there. অমৃতের সমুদ্রতে তোমাকে নিয়ে হিড়ির করে টেনে ওখানে ছুঁড়ে ফেলবো, এটাই আমার কাজ। If on the way I break your bones, I care not. তোমার যদি হাড় ভেঙে যায় তাতেও আমার জায়গা আসে না।
তো উনি আমার নিজেও বলতেন, সব ভক্তদের বলতেন, আমার কোনো দোষ দেখলে ইউ ক্রিটিসাইজ মি, আমাকে বলবে, সোজা বলবে। তো তখন একদিন একজন ওনাকে বলছে, মহারাজ আপনি যখন when you speak in public your voice quavers, আপনি যখন বক্তৃতা দেন সর্বসমক্ষে ওই স্যান ফ্রান্সিসকোতে, আপনার গলা কাঁপে, এটা একটা ক্রিটিসিজম, আপনি একটু স্টেডি হয়ে কথা বলুন, একটা গলাটা কাঁপছে আপনার। তখন উনি বলছেন, আই ক্যানট ডু এনিথিং অ্যাবাউট দ্যাট, সেটা আমি শোধরাতে পারবো না। কেন? যখন বলছেন আমি when I stand up to speak in the audience, audience দেখছি না, বলছি I see the divine mother everywhere, আমি মাকেই দেখছি। অতএব আমি যখন বক্তৃতা দিতে দাঁড়াই আমি মাকে দর্শন করি, তাই জন্য আমার গলা কেঁপে ওঠে আবেগে, সেটা আমি I cannot control it। এটা এই অদ্বৈত আগে দৃষ্টি শ্রবণ করে মনন করে ধ্যান করতে হয়, আমরা শ্রবণ করে ধ্যান করে তারপরে মনন করব। এই আলোচনাগুলো খুব সুন্দরভাবে সেট করা হয়েছে। এই যে প্রথমে উপনিষদ, তারপরে গীতার কথা হলো, আমার মনে পড়ে গেল একটা খুব সুন্দর কথা। এই দার্শনিক অরিন্দম চক্রবর্তী উনি বলেন, স্টে উইথ দ্য কোয়েশ্চেন স্বামী, স্টে উইথ দ্য কোয়েশ্চেন। যে প্রশ্ন, বেদান্ত হচ্ছে প্রশ্নোত্তর, গীতাতে প্রশ্নোত্তর, উপনিষদে প্রশ্নোত্তর। আমাদের একটা জানার কৌতূহল, একটা জানার ইচ্ছা, একটা জানার জিজ্ঞাসা আছে, শুধু কৌতূহল না, জিজ্ঞাসা আছে। জিজ্ঞাসা এলে অধিকার জন্মায়, অধিকার এলে জিজ্ঞাসা জন্মায়। সেই জিজ্ঞাসার জবাবে উপনিষদ, সেই জিজ্ঞাসার আনসার হচ্ছে ভগবত গীতা। অতএব আমরা অনেক সময় এই প্রশ্নটা, অর্জুন প্রশ্ন করলে একটা দারুণ ব্যাপার, তো দেখি ঠাকুর শ্রীকৃষ্ণ কি বলছেন। উপনিষদে প্রশ্ন হলো, নচিকেতা প্রশ্ন করলে যমরাজ কি বলছেন দেখি একটু পাতাটা পাল্টে, মৃত্যুর পরে কি আছে, ভগবানকে কি করে পাওয়া যায়। দার্শনিক বলছেন অরিন্দম চক্রবর্তী, স্টে উইথ দ্য কোয়েশ্চেন, একটু প্রশ্নটার সঙ্গে কিছুক্ষণ বসুন, ডোন্ট জাম্প টু দ্য অ্যান্সার ইমিডিয়েটলি। আজকের যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। আমি একজন কিছুদিন আগে এয়ারপোর্টে বসে একজন কম্পিউটার এক্সপার্ট, তার সঙ্গে পরিচয় হয়েছে, বসে আলাপ করছিলাম। আপনাদের তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক এসেছে, এখন এআই, এখন বলছে নাকি বাচ্চাদের পড়াশোনা করার দরকার নেই, একটাই সাবজেক্ট থেকে যাবে। সাবজেক্টটা কি? প্রম্পট ইঞ্জিনিয়ারিং। মানে এআই কে কি করে প্রশ্ন করতে হবে সেটুকু শিখে নিলে বাকি সব এআই শিখিয়ে দেবে নাকি। প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এ কি যুগ এলো। তখন সেই ভদ্রলোক খুব সুন্দর বললেন আমাকে, কেন মহারাজ আপনাদের গীতা উপনিষদ সেই তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং, সেখানে তো অর্জুন প্রম্পট করছেন আর কৃষ্ণ জবাব দিচ্ছেন, নচিকেতা প্রম্পট করছেন আর যমরাজ জবাব দিচ্ছেন। অতএব এআই শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়, আমাদের দরকার অদ্বৈতিক ইন্টেলিজেন্স, এআই। দার্শনিক চক্রবর্তী, অরিন্দম চক্রবর্তী একটা খুব সুন্দর কথা বলেছিলেন, সেটা আমি আগে বলিনি, তারপরে এগিয়ে যাব। তিনি বলছেন, জানেন মহারাজ আমি কি করে ফিলোসফি করি, দর্শনের যে প্রশ্ন, গভীরতম প্রশ্ন, তার আমি আরতি করি। যে প্রশ্নটা আমার কাছে আসে তার আমি আরতি করি, পঞ্চপ্রদীপে আরতি করি। পঞ্চপ্রদীপ কি বলছে? পঞ্চপ্রদীপ তার মতে যেটা শ্রেষ্ঠ গ্রন্থ সারা পৃথিবীতে, সব এন্টায়ারিটি অফ কালচার, তার মধ্যে থেকে উনি 5টি গ্রন্থ, এই পঞ্চপ্রদীপের 5টি দিক শিখা। একটা হচ্ছে উপনিষদ, উপনিষদ সমগ্র, দ্বিতীয় হচ্ছে ভগবত গীতা, তৃতীয় হচ্ছে উনি বলছেন যোগ বাশিষ্ঠ, চতুর্থ হচ্ছে উনি কাশ্মীরি শৈবিজমের খুব সুপণ্ডিত, তো উনি বলছেন যে তন্ত্রালোক, কাশ্মীরি শৈবিজমের খুব সুন্দর গ্রন্থ, বড় গ্রন্থ, কঠিন, তন্ত্রালোক। আর পঞ্চম হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এই 5টি প্রদীপের আলোতে আমি যে কোনো প্রশ্নে আমি আরতি করি, সেই আরতির থেকে সব বেরিয়ে আসে, তখন জবাব বেরিয়ে আসে। ভক্ত সম্মেলন শেষ হওয়ার পর ছিল মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা। আমরা প্রসাদ নিয়ে রওনা হলাম বাড়ির অভিমুখে। একটা দিন অসাধারণ কাটল, স্মৃতি হয়ে রইল মনের মণিকোঠায়। রামকৃষ্ণ মিশনের ব্যবস্থাপনা ছিল অতুলনীয়। নওরা রামকৃষ্ণ মিশনের ইউটিউব চ্যানেলে এই পুরো অনুষ্ঠানটি দেওয়া রয়েছে, যারা তোমরা দেখতে এবং শুনতে ইচ্ছুক তারা অবশ্যই দেখে নিও। সবাইকে অনেক অনেক
ভালোবাসা জানালাম। সবাই খুব ভালো থেকো। খুব শিগগিরই দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।